Action! হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তরাস ওয়ার্ল্ড। আজকে আমি আবার আরেকটা নতুন শ্যুটের ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এটা একটা মিউজিক ভিডিও অ্যালবামের শ্যুটের জন্য আমি যাচ্ছি। আর যেই সিঙ্গারের গান, ওই সিঙ্গার কিন্তু ভীষণ ফেমাস, আমি তোমাদের সবটা বলবো। অলমোস্ট 3:30 পৌনে 4টে বাজে রাতের, অবভিয়াসলি মানে 3:30 AM। আমি এখন ক্যাবে করে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। সকাল 6টার সময় এয়ারপোর্ট থেকে বাগডোগরার ফ্লাইট আছে। আমার তো রাতের ক্যাব ধরতে একটু ভয়ই লাগে, বাট কাজ থাকলে কিছু করার নেই। অলমোস্ট 4:30 বাজে আমি এয়ারপোর্টে পৌঁছেও গেছি, আর হালকা হালকা সূর্যের কিন্তু আলো দেখা যাচ্ছে। সো ফাইনালি আমি কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখন সব লাগেজপত্র নিয়ে ক্যাবের ভাড়া মিটিয়ে সোজা যাব ফ্লাইট ধরতে। এই শ্যুটটার পেছনে কিন্তু একটা বড় স্টোরি আছে। মানে আমি শ্যুটটা কী করে পেলাম, বা এইভাবে হচপচ করে যাওয়া, বা একা একা ট্রাভেল করা, পুরোটার পেছনেই স্টোরি আছে। তোমাদের পুরো ভিডিওতে অল্প অল্প করে বলবো। আমার স্পাইস জেটের টিকিট, সো আমি স্পাইস জেটের কাউন্টারে দাঁড়িয়ে পড়েছি। এখান থেকে সব ফর্মালিটিস করে তারপরে যাব। এখনও হাতে অনেকটাই সময়, অলমোস্ট 1 ঘন্টা। তো আস্তে ধীরে করছি, আমার কোনো টেনশন নেই। দেখতেই পাচ্ছ কত বড় লাইন, বাট আজকে আমি রিল্যাক্সে আছি বিকজ আমার হাতে টাইম আছে। বাট আমি একবার সুরাতে কাজের জন্য যাচ্ছিলাম, সেই সময় আমার ফ্লাইট মিস হতে হতে বেঁচে গেছি বিকজ আমি পৌঁছেছি আধ ঘন্টা আগে। আর তারপরে টিকিট চেক ইন করে সবাইকে রিকোয়েস্ট করে করে আমি দৌড়ে দৌড়ে প্রায় গেট বন্ধ হওয়ার 5 মিনিট আগে পৌঁছেছি। সো সেই হিসাবে দেখতে গেলে আজকের দিনটা আমি ভীষণ রিল্যাক্সেই যাচ্ছি। এই হলো আমার কলকাতা টু বাগডোগরার টিকিট। আর আমি জানতাম না সিকিউরিটি চেকিংয়ের সামনে কোনো রকমের ক্যামেরা ফটো তোলা যায় না। সো পেছন থেকে একজন সিকিউরিটি গার্ড এসে আমায় বলছে, ম্যাম প্লিজ আপনার ক্যামেরা বন্ধ করুন। আমি তখন বন্ধ করে দিয়েছিলাম সিকিউরিটি চেকিং হওয়ার পরে। তারপরে এখানে এসে আবার ব্লগিং করা শুরু করে দিয়েছি। আমার হাতে টাইম ছিল, সো আমি ঘুরে ঘুরে স্টোরসগুলো দেখছি। আর এর আগেও আমি একা একা অনেকবার ট্রাভেল করেছি, মুম্বাই, দিল্লি, গোয়া, সুরত। সো অনেকবারই ঘোরা আছে, তবুও যখন হাতে কাজ না থাকে কি করব, টাইম পাস করার জন্য ঘুরে ঘুরে দেখতে থাকি। আমি একাই ট্রাভেল করছি বিকজ আমার যারা টিম মেম্বার ছিল ওরা অলরেডি শ্যুটিং স্পটে পৌঁছে গেছে। আমি একা ট্রাভেল করছি কারণ আমার অলরেডি আরেকটা শ্যুট ধরা ছিল, আর সেইটা রাত্রেবেলা 11:30টায় শেষ হয়েছে। তারপর আমি বাড়ি এসেছি, ফ্রেশ হয়েছি, প্যাকিং করেছি, অ্যান্ড দেন আমি ডিরেক্ট ফ্লাইটের জন্য আবার বেরিয়ে পড়েছি। সো এতটা হেক্টিক শিডিউলে আমি জার্নি করছি, গিয়ে কিন্তু আবার আমার কোনো রেস্ট নেই, গিয়ে আবার আমায় কাজ করতেই হবে। সো ওই জন্য আমি কোথাও বসছি না, কারণ বসলেই আবার ল্যাদ লেগে যাবে। সো আমি ঘুরতে থাকছি যতক্ষণ না ফ্লাইটের টাইমিং হবে। আমি ফ্লাইটে গিয়ে সোজা বসবো যদি তখন একটু রেস্ট হয়। আমার খুবই কষ্ট হচ্ছিল বিকজ একটা গোটা দিন শ্যুট করার পর, রাত 11:30 অবধি শ্যুট করার পর ঠিকঠাক খাওয়া হয় না। শ্যুট থাকলে কোনো রকমের ঘুম নেই, কোনো রকমের রেস্ট নেই। এসে জাস্ট দৌড়াদৌড়ি করে প্যাকিং করে রেডি হয়ে বেরিয়ে যাওয়াটা আমার জন্য ভীষণই হেক্টিক ছিল, বাট কাজের জন্য সব করতে রাজি। অ্যান্ড দিস ইজ মি। আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। হলো একটা টপ পরে। আমায় কেমন লাগছে প্লিজ কমেন্ট করেও জানিও। যদিও আমি খুব টায়ার্ড ছিলাম, সেটা আমার ফেসে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট আমার শ্যুটিং থাকলে, কাজ থাকলে আমি ভীষণ চিয়ার আপ হয়ে যাই बिकॉज आई लव माई जॉब सो मच। एंड दिस इज़ माई टिकट। देखो देखो मेरा टिकट है ये लो मैच हो गया। दिस इज़ माई फुल आउटफिट। আমি একটা ফেডেড জিন্স পরেছি, তার উপরে একটা ক্রপ টপ ইয়েলো কালারের ফুল স্লিভ, আর হাতে একটা হ্যান্ড ব্যাগ হোয়াইট অ্যান্ড ব্লু কালারের। বিকজ ফ্লাইটে মাঝে মাঝে ঠান্ডা লাগে, ওই জন্য ফুল স্লিভ একটা ক্রপ টপ পরে নিয়েছি। অ্যান্ড লুক এট দ্য সান রাইজ হওয়ার পরে যে কালারটা হয় সানের, ইয়েলোইশ অরেঞ্জ, আমার দারুণ লাগে। আমার ছিল গেট নাম্বার 10। আর যারা জানো, গেট নাম্বার 10 এয়ারপোর্টে গ্রাউন্ড ফ্লোরে আছে। সো সেখান থেকে স্পাইস জেটের বাসে করে স্পাইস জেট অবধি আমরা যাচ্ছি এখন। বেশি লোক ছিল না বাসে, সো আমার মনে হলো যে খুব কম লোকই ট্রাভেল করছে। তারপর আমি বুঝতে পারলাম যে এই ফ্লাইটের সামনে গিয়ে দাঁড়ানো হয়েছে, ফ্লাইটটা ছোটো ফ্লাইট ছিল। মানে এর আগে আমি যতবারই ফ্লাইটে ট্রাভেল করেছি অনেক বড় বড় ফ্লাইটগুলো ছিল, বাট এটা ছোট ফ্লাইট ছিল। ও গড, ফিরসে নেই। আমার সাথে সবসময় এটাই কেন হয়, আমি যখনই ফ্লাইটে উঠি আমার পাশে কোনো একটা বুড়ো বা কোনো মিডিল এজের লোকই বসে। আমার পেছনের সিটটা লিটারালি খালি, তার পেছনে ইয়াং ছেলে মেয়েরা বসে আছে, কেউ হলো না। আমার পাশে একটা মিডিল এজের লোক বসে আছে। ভীষণ আনকমফোর্টেবল লাগে আমার এইভাবে বসে থাকতে। আর অলওয়েজ আমার সাথে এটা হয়, এটা ফার্স্ট টাইম না, এটা অলওয়েজ হয়।
আমার কিসমতটাই খারাপ। আমি সব সময় দেখি ফ্লাইটে কত মেয়েদের সাথে ভালো ভালো ছেলেরা বসছে, অ্যাটলিস্ট মেয়ে বসলেও চলতো, বাট আমার কপালটাই খারাপ। এই ফ্লাইটে সবার লাস্ট একদম বন্ধ হওয়ার কিছুক্ষণ আগে মন্ত্রী টাইপের কেউ এসেছিলেন, তার সাথে প্রচুর সিকিউরিটি গার্ড ছিল, আর নিচে পুরো দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর গাড়ি ভরে গেছিলো, লিটারেলি পার্সোনাল গাড়ি। সো ফ্লাইট মেরি উড়ান ভর রही है, আর আমি একটা স্মার্ট কাজ করে ফেলেছি। ফ্লাইটটা একটু টেক অফ হওয়ার পরেই যখন সেটেল হয়েছে, আমি টুক করে পেছনের সিটে ট্রান্সফার হয়ে গেছি। আমি হালকা করে বাথরুমে যাওয়ার বাহানে করে উঠলাম, উঠে এয়ার হোস্টেসকে বললাম ক্যান আই চেঞ্জ মাই সিট, ইটস ভেরি আনকমফোর্টেবল টু সিট হিয়ার। তো মেয়েটা আমাকে দেখলো, ওই লোকটাকে একবার দেখলো, দেখে হয়তো বুঝলো, মায়া হলো মেয়েটার আমার ওপর, বললো ইয়েস ইউ ক্যান, পেছনের সিটটা খালিই আছে, তুমি বসতে পারো। সবার আমাকে দেখে দয়া হচ্ছিল, ইভেন পেছনে যে ছেলেগুলো বসেছিল তারাও হয়তো ভাবছিল এত সুন্দরী একটা স্মার্ট ইয়ং মেয়ে কী করে ওই লোকটার সাথে বসছে। আর লোকটা তো ভীষণ খুশি ছিল, মানে লিটারালি 10 বার করে আমার দিকে তাকাচ্ছিল। উনি তো ভাবলো আজ তো মন মে লাড্ডু ফুটা, আমি লাড্ডু ফুটিয়ে দিয়েছি। আমি লিটারালি পেছনের সিটে গিয়ে বসে পড়েছি, আরামসে কিছুক্ষণ চোখ বন্ধ করে ঘুমিয়ে নিয়েছি। ঘুম তো আর হয়নি, ওই হালকা একটু রেস্ট নিয়ে নেওয়া। আমরা এখন বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, আর বাগডোগরা এয়ারপোর্টে কিন্তু ক্যামেরা প্রহিবিটেড। সো আমার টিমের তরফ থেকে আমার জন্য ড্রাইভার পাঠিয়ে দেওয়া হয়েছিল, উনি আমার ব্যাগটা চেঁচিয়ে নিয়ে আসলেন, ভীষণ ভালো লোক ছিলেন। এখান থেকে অলমোস্ট 1-1.5 ঘন্টা লাগবে যেতে শুটিং স্পটে, আর ততক্ষণ আমি একটু হালকা করে রেস্ট নিয়ে নেব। ঘুম হবে কিনা জানি না, তবে রেস্ট হবে। আমি হালকা দৃশ্য উপভোগ করতে করতে গাড়িতে করে চললাম হোটেলের উদ্দেশ্যে। সো অলমোস্ট 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি হোটেলে। অ্যাকচুয়ালি এটাকে হোটেল বলা যায় না, এটা হচ্ছে কটেজ টাইপের। আর দেখতেই পাচ্ছ তোমরা, খুব খোলামেলা জায়গায় একটা সুন্দর ইয়েলো কটেজ, আর এখানে চারপাশে শুধু চা বাগান। আমি নিজে চোখে কখনো চা বাগান দেখিনি, এই আমার লাইফে ফার্স্ট টাইম আমি চা বাগান দেখছি, বিকজ আমি এখনও দার্জিলিং যাইনি। আই নো, শেম অন মি, মানে পশ্চিমবঙ্গে থেকে দার্জিলিং যাইনি, এটা ভীষণই লজ্জাজনক ব্যাপার, বাট কী করবো, যাওয়া হয়নি। বাট এই ফার্স্ট টাইম আমি আমার চোখের সামনে চা পাতা বাগান দেখছি। সো ইটস লাইক ভেরি এক্সাইটিং ফর মি। যাই হোক, এখন দৌড়ে দৌড়ে আমি আমার কটেজে আমার রুমে যাচ্ছি, বিকজ এখন টাইম ওয়েস্ট করারও টাইম নেই, গিয়ে আমাকে সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে মেকআপে বসতে হবে। সো আই টোল্ড ইউ বিফোর, আমি রুমে ঢোকার সাথে সাথেই দেখি মেকআপ আর্টিস্ট মেকআপ সেজে রেডি, ও বলছে তুমি মেকআপে বসে যাও। আমি বলছি আমি জার্নি করে এসেছি, আমাকে ফ্রেশ তো হতে দাও, এইভাবে কাজ হয় না। তো লিটারালি ও বললো না সরি, হ্যাঁ তোমাকে ফ্রেশ হয়ে নেওয়া উচিত। অ্যাকচুয়ালি আমাকে ফোন করছে, মানে ওকে 10 বার ফোন করেছে, ইভেন আমাকেও ফোন করছে যে লেট হয়ে যাচ্ছে, টাইম ম্যানেজ হবে না। সো আমি তাড়াতাড়ি স্নান করে মেকআপে বসে গেছি, মানে ব্রেকফাস্টটাও করার ঠিকঠাক টাইম পাইনি, তবুও ওদের বলেছি ব্রেকফাস্ট আনাতে। সেটা আমি মেকআপ করতে করতেই প্রথমে একটু খেয়ে নিয়েছিলাম, তারপরে মেকআপ স্টার্ট হয়ে গেছে। আমি 5 মিনিটও সময় পাইনি বসার, ঢুকেই আমি ব্যাগ থেকে আমার টাওয়েল আর জামাটা নিয়ে জাস্ট বাথরুমে ঢুকেছি। এরকম হচপচে কাজ হচ্ছে। অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা কিন্তু বাংলাদেশের। সো বাংলাদেশের যে ডিরেক্টর, ওনার আসার টাইমিং আর আমার টাইমিংয়ে একটু ক্ল্যাশ হয়ে গেছে বলে এত হচপচ করে কাজটা আগে থেকেই ফিক্সড ছিল, বাট উনি 2 দিন আগে বলেছেন যে এই ডেটে শ্যুট হবে, আর আমার আগের ডেটে অলরেডি কাজ নামা ছিল। সো সেটাকে তো আমি মানা করতে পারি না, তাই ওরা সবাই আগের দিন চলে এসছে। আমাকে সেই দিনই সকালবেলা এসে তাড়াহুড়ো করে রেডি হয়ে এখন আজকের মধ্যেই শ্যুট করতে হবে, বিকজ ডিরেক্টর আবার বাংলাদেশে ব্যাক করবেন। সো আমি এই বিছানাটায় না 5 মিনিটও বসার সময় পাইনি। আমরা এখন তাড়াহুড়ো করে সব জিনিসপত্র প্যাক করে সিধা লোকেশনে যাচ্ছি। আমরা আজকে কিরকম তাড়াতাড়ি রেডি হয়েছি, মোটামুটি সত্যি কথা বলতে ওভারঅল মিলিয়ে 20 মিনিটসও লাগে অ্যাকচুয়ালি। মানে মানুষ খেতে সময় দিচ্ছে না, খেতে ওর চেয়ে রেডি করছে। ফোন তো 100 বার ফোন আসা হয়ে গেছে যে তাড়াতাড়ি আসো হয়ে যাবে না, খুব কোঅপারেট, খুব ভালো, যাক ভালো লেগেছে। কি যে ভালো লাগছে, রাস্তার দুপাশে শুধু চা বাগান। আমি তো আমার লাইফে ফার্স্ট টাইম দেখছি, মানে চোখে দেখা আর মোবাইলে ক্যাপচার করার মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। বাট এত সুন্দর লাগছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তারপরে এইখানেই পাহাড়ি এলাকার এই ছোটো ছোটো বেশ কিউট লাগছে ঘর বাড়ি, সব ছোটো ছোটো হাইটের, এত কিউট লাগছে। সো রেডি হয়ে তো ফাইনালি আমরা লোকেশনে পৌঁছে গেছি। আমি আর মেকআপ আর্টিস্টই লাস্ট, অলরেডি আমার যে কো আর্টিস্ট আছে তার সাথে ডিরেক্টর সবাই পৌঁছে গেছে। পৌঁছে লোকেশন ওরা সেটও করে ফেলেছে, শুধু আমার জন্য অপেক্ষা। আমি এখন এখানে ড্রেস চেঞ্জ করে তারপরে সোজা শুটে নামবো। তোমাদের দেখাই জায়গাটা কি সুন্দর লাগছে না, আর এত সুন্দর ওয়েদার ছিল, এই জন্যই বলে পাহাড়ি এলাকার জল আর হাওয়ার মজাই আলাদা।
এই দেখো নিচে কিন্তু ওই ইয়েলো জামা পরে অলরেডি আমাদের টিম মেম্বাররা হাতে ক্যামেরা নিয়ে রেডি, শুধু আমার অপেক্ষায় সবাই দাঁড়িয়ে আছে। আমি একটু লেটে আপলোড করছি বলে আমার জায়গাটার নাম এক্স্যাক্টলি মনে নেই, বাট এই ব্রিজটার মাঝখানে দাঁড়িয়ে এত সুন্দর ওয়েদারে এত ভালো লাগছিল। তোমরা দেখতেই পাচ্ছ নদীর জল এত স্পষ্ট। এখানে আমরা শ্যুট করার পরে কিছু লোকও এসেছিলো যারা অ্যাকচুয়ালি নদীর জলে এই জলেই স্নান করছিল, অনেক এনজয় করছিল। আর আমার তো এই ওয়েদারটাতে কাজ করতে আরও ভালো লাগছে। সো আমাদের শ্যুটিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। Stand by. Roll camera. Running. 3, 2, 1, 0, action. সো এই ভিডিও অ্যালবামের ইনি হচ্ছে ডিরেক্টর, ইনি হচ্ছে ডিওপি যিনি ক্যামেরা হাতে ধরে আছেন, আমি আর আমার কো অ্যাক্টর, মানে এই ভিডিও অ্যালবামের হিরো হিরোইন। এই লোকেশনে তো আমাদের কাজ শেষ, আপাতত প্যাক আপ, আমরা যাব নেক্সট লোকেশনে। কিন্তু তার আগে বলে দিই এই পুরো ভিডিও অ্যালবামটা শ্যুট হয়েও গেছে, ভিডিও অ্যালবামটা রিলিজও হয়ে গেছে, সেটা অলরেডি আছে ইউটিউবে, বাট আমি আমার চ্যানেলেও ছাড়বো। দেখতে হলে কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে। এই 3টে কুকুর আমাদের পিছনেই ছাড়ছিল না, তাই আমি 3টেরই নাম দিয়ে দিয়েছি, কালু, হোয়াইটি, ব্রাউনি। আমরা এসে গেছি আমাদের নেক্সট লোকেশনে, যার নাম সামসিং। ওইখানে দূরে আই লাভ সামসিং লেখা ছিল, যেটার সামনে সবাই ফটো তুলছিল। আর পেছনে জাস্ট স্কাইটা দেখো, এত সুন্দর ওয়েদার। আমরা ভয়ও পাচ্ছিলাম যে বৃষ্টি চলে আসলে আমাদের শ্যুটটা ম্যাচাকার না হয়ে যায়, বাট সেটা হয়নি। আমাদের কপাল ভালো বলতে হবে। পাহাড়ি এলাকায় বৃষ্টি একবার শুরু হলে তো থামতে চায় না, বাট আমাদের আজকেই শ্যুটটা শেষ করতে হবে। তোমরা জাস্ট ভিউটা দেখো একবার, ইটস লাইক অ্যামেজিং। নিচেও যাওয়া যায়, বাট আমাদের যাওয়ার তো দরকার ছিল না, আমাদের ওপরেই কিছু শ্যুটিংয়ের ক্লিপ ছিল, সেগুলো আমরা ওপরেই করে নিয়েছি। অলমোস্ট 3:30 4টে বাজে। ব্যাক অফ দ্য ক্যামেরা যারা ছিল তারা নিজেদের খাওয়া বেড়ে খাওয়া শুরুও করে দিয়েছিল, বাট আমাদের সেই সময়টুকুও ছিল না। অ্যাক্টর, ডিরেক্টর, আমরা কেউ তখনও খাইনি, কিচ্ছু খাইনি। এটা হচ্ছে আমার লাঞ্চ। মানে আমরা এত লেট করে সব কিছু স্টার্ট করেছিলাম যে আমাদের এখন রানিংয়ের প্রজেক্ট চলছে, খাওয়ার সময় নেই। এই বিস্কুটটা আর একটা পাঁপড় খেয়েছি, এই বিস্কিট আর পাঁপড় হচ্ছে আমার লাঞ্চ। এই হচ্ছে আমাদের জীবন। মনে হয় কত সুন্দর সেজে গুজে চলে গেলাম, গিয়ে শুট করে আসলাম। অ্যাকচুয়ালি না, অর্ধেক দিন এরকমই হয়, খেতেও পাই না ঠিক করে। তবে এত ভালো ওয়েদার, এত ভালো জায়গা, সত্যি খাওয়া দাওয়া ভুলে যাচ্ছি। মনে হচ্ছে শুধু দেখি আর দেখি, মন ভরছে না। এই বিস্কুট খাচ্ছে সবাই দেখে ভাববে না না কি ভাববে, এসব খেয়ে বেঁচে থাকে মানুষ। Action. ইনি আমাদের ডিরেক্টর আজকের, অংশুদা। আর একটা ডিরেক্টরই কিন্তু পারে কম সময়ের মধ্যে একটা কাজকে সুন্দর করে বের করতে। সো অংশুদার জন্য কাজটা সত্যি খুব সুন্দর করে হয়েছে। এই যে ভিডিও অ্যালবামটা শ্যুট হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের সিঙ্গার, বাংলাদেশের ডিরেক্টর, বাট টিমটা ইন্ডিয়া থেকেই নেওয়া হয়েছে। আর এখন হিরোর কিছু সিঙ্গেল শট হচ্ছে, আমারও হয়েছিল, বাট এখন আমরা বসে বসে সব টাইম পাস করছি, বিকজ এরপরে আমরা যাব নেক্সট লোকেশনে। খাওয়া কখন হবে জানি না, তবে কাজটা আজকেই কমপ্লিট করতে হবে। গানটা ভীষণই রোম্যান্টিক একটা সং, এই জন্য এরকম একটা ওয়েদারে এনভায়রনমেন্টে শ্যুট করা হচ্ছে। বাট আমি তো অলওয়েজ পাগলামি করি, সেই রোম্যান্টিক গানই হোক আর দুঃখেরই সিন হোক, আমি বিহাইন্ড দ্য ক্যামেরা এত পাগলামি করি সেটা টিম মেম্বাররা ছাড়া আর কেউ জানে না। সো আমরা চলে এসেছি আমাদের নেক্সট লোকেশনে। আর এই লোকেশনটা একটা বাংলোর মতো, বিকজ আমাদের কিছু ইনডোর শ্যুট ছিল, তাই এই বাংলোটা ভাড়া করা হয়েছে। এই বাংলোতে আমাদের লাস্ট সিনগুলো হবে। অলমোস্ট 7টা বেজে গেছে আর আমরা এখনও অবধি স্টিল কেউ কিচ্ছু খাইনি। আমি জানি না কখন খেতে পারবো কি না, বাট এই জায়গাটাও খুব সুন্দর, খুবই ভালো লাগছে। এখানে ঘুরতে আসলে অনেকটা সময় থাকা যায়, বাট যেহেতু আমরা শ্যুটে আসি তাই বেশিক্ষণ তো আর থাকা যাবে না, শ্যুট করেই চলে যেতে হবে। আমি তোমাদের ভেতরের জায়গাটা দেখাই। বাংলোটা সত্যি খুব সুন্দর করে সাজানো। বাংলোটায় ঢুকতেই এরকম একটা গ্রিন সোফা সেট দিয়ে সাজানো আছে, ভীষণই সুন্দর লাগছে। আর পুরো বাংলোটাই ভীষণ সুন্দর করে সফিস্টিকেটেডভাবে সাজানো। বেসিক্যালি এটা সব ট্যুরিস্টদের জন্য দেওয়া হয় না, এখানে মোস্টলি কোনো মন্ত্রী, মিনিস্টার, বিজনেসম্যান বা কোনো গণ্যমান্য ব্যক্তি তাদেরই এই বাংলোটা রেন্টে দেওয়া হয়।
আর না হয়তো শুটিং পারপাসের জন্য ভাড়া দেওয়া হয়, তবে এটার জন্য স্পেশাল পারমিশন নিতে হয়, কিছু টাকা এক্সট্রাও দিতে হয়। তো সেগুলো তো সব টিম মেম্বাররা করেই ফেলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে সাজানো, আর খুব ভালো লাগছে দেখতে। কিছুটা ভূতের বাড়ির মতো ভাইবস দিচ্ছে, বিকজ যদি এত লোক না থাকতো আর লাইট একটু কম জ্বলতো, নির্ঘাত ভয় পাওয়ার মতো একটা সিচুয়েশন। বাইরে খোলা পুরো মাঠ, ভেতরে যাচ্ছি তো যাচ্ছি, এত বড় ঘর, কোনো সারা শব্দ নেই, আশেপাশে শুধু জঙ্গল আর ঝিঝি পোকার ডাক। সো এটা যদি একটু অন্ধকার হয়ে থাকে তাহলে ভূতের বাড়ি হিসাবে এটা একদম পারফেক্ট। মানে যেরকম আমরা টিভিতে দেখি ভূতুরে বাড়িগুলো, সেরকম একটা এনভায়রনমেন্ট হবে। এটা ভেতরের ডাইনিং এরিয়াটা, এটাও সেরকমভাবে সাজানো নেই, তবে আমরা যেরকম মুভিতে দেখি না ভূতের বাড়ি বা ভূতের বাংলো, একদম পারফেক্ট মানাচ্ছে এটা। ইউজুয়ালি কেউ একা আসলে বা দুজনে আসলে কিন্তু ভয় পেয়ে যাওয়ার মতো। বাট সব কিছুই খুব সুন্দর বিদেশি আমলে, মানে পুরোনো কায়দায় একটু অথেন্টিক অ্যান্টিক জিনিসপত্র দিয়ে সাজানো গোছানো, তো দেখতে ভালোই লাগছে। বাট একা আসার জন্য বা গ্রুপ নিয়ে আসার জন্য একদমই নয়, এগুলো শুটিং পারপাসে বা অনেকে একসাথে আসলে তাদের জন্যই ঠিক আছে। অলমোস্ট 7:30 পৌনে 8টা বাজে। আমরা লিটারেলি এইবার হাল ছেড়ে দিয়েছি যে কিছু খেতে না দিলে আমরা আর কাজ করতে পারবো না। সো এখান থেকে বললো যে এখন ডিনার টাইম হয়নি, সো ওরা অ্যারেঞ্জ করতে পারবে না, ওরা চিকেন নাগেটস আর কিছু ফ্রেঞ্চ ফ্রাই, কফি এগুলো অ্যারেঞ্জ করে দেবে। ভাবলাম তাই দিন, সেটাই খাই অ্যাটলিস্ট। সো একটা ব্ল্যাক কফি নিয়ে নিয়েছি আমি, এনার্জির খুব দরকার, আর তার সাথে কিছু চিকেন নাগেটস, কিছু ফ্রেঞ্চ ফ্রাইস, আপাতত এই দিয়ে যতটুকু ম্যানেজ হয়। কালকে থেকে না ঘুমিয়ে না খেয়ে আমি কাজ করছি লিটারেলি, কারণ শ্যুটে থাকলে খুব একটা খাওয়া হয় না। তারপরে যখন থেকে এই শ্যুটে এসছি, এত জার্নি করে না ঘুমিয়ে আসার পরেও আমাকে আলুর পরোটা খেতে দিয়েছে, যেটা সকালবেলা আমি খেতে একটু অ্যাভয়েডই করে, বিকজ অ্যাসিডিটি না হয়ে যায়, এতটা জার্নি করে এসে তেলের জিনিস খাবো। সো আমি একটা আলুর পরোটার একটা পিস নিয়েছি, মানে একটা পরোটা 4 পিস করে দেয়, আমি 1 পিস খেয়েছিলাম। তারপর থেকে এখন অবধি শুধু বিস্কিট খেয়ে চলছি। এইমাত্র এখন কফি পেয়েছি আর একটু নাগেটস পেয়েছি, এটা দিয়ে কি হবে আমি জানি না, তবে এর মধ্যেই এত কষ্টের মধ্যেও কিন্তু কাজ করতে হচ্ছে, কাজটা থামবে না। বাট সব থেকে ভালো খবর এটাই যে আমাকে কিন্তু একটু টায়ার্ড মনে হচ্ছে না, ভীষণ একটা গ্ল্যামারাস লাগছে। আদৌ লাগছে কিনা সেটা আমাকে কমেন্ট করে বলতে পারো। বাট এখন কিছু সিন আছে আমাদের শাড়ি পরে, আর আমি কাজ করার সময় ভীষণই এক্সাইটেড থাকি যাতে কাজটা ভালো হয়। সো আমাকে দেখতে অলওয়েজ ভালো লাগে। সো সবাই হালকা ফুলকা খেয়ে আমরা আবার কাজ শুরু করে দিয়েছি। সেট রেডি, লাইট রেডি, সবাই রেডি, এখন কাজ শুরু হবে। এই লোকেশনে আসার পর এটা আমার ফার্স্ট লুক, যেটা শাড়িতে হয়েছে, আর এরপরে আরেকটা লুক হয়েছে সেটাও কিন্তু শাড়িতে, আর সেটা ভীষণই সুন্দর লাগছে। আমার তো ভীষণই পছন্দ হয়েছে, সাদা শাড়ি, লাল ব্লাউজ। ডিরেক্টর এরকমই একটা লুক চাইছিলেন তার কাজের জন্য, বাট আমার লুকসটা সত্যি খুব ভালো লেগেছে। যেহেতু বাংলাদেশের প্রজেক্ট, তাই এই গানের মধ্যে সবই এথনিক ড্রেস ইউজ করা হয়েছে, লাইক কুর্তি, শাড়িজ অ্যান্ড অল। এখন আমরা এই বাংলোর দোতলায় আছি, দোতলায় আমরা কিছু শ্যুটস করব। আর দোতলাটা তো আরও ভয়ানক, পুরো গা ছমছম করছে, চারপাশটা ঝিঝি পোকার ডাক আর নির্জন, ভীষণই অদ্ভুত পরিবেশ। আর এই পরিবেশে সাদা শাড়ি পরে চুল খুলে ঘুরে বেড়াচ্ছি, গ্ল্যামারাস না লেগে ভূত লাগাটা এমন কিছু আশ্চর্যের বিষয় হবে না, যদি একটু অন্ধকারী কেউ দেখে তো। জোকস অ্যাপার্ট, বাট আমাকে এই লুকটাতে নিজেকে ভীষণই ভালো লাগছে। মাঝে মাঝে নিজেই বলি ইতনি भी সুন্দর নেই হুঁ मैं। আর তোমাদের যদি আমার লুকটা ভালো লাগে থাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমাদের অলরেডি শ্যুট স্টার্ট হয়ে গেছে, হিরোর কিছু সিন নেওয়া হচ্ছে, আর আমি ততক্ষণে বসে বসে একটু হালকা রেস্ট নিয়ে নিচ্ছি, হালকা বিস্কিট খাচ্ছি আর তার সাথে শুয়ে আছি, বিকজ এত টায়ার্ড লাগছে। অলমোস্ট রাত 10:30 হয়ে গেছে, আমাদের লাস্ট সিন চলছে 10:30 11টা। এত টায়ার্ড লাগছে আমি বলে বোঝাতে পারবো না, এখন কাজটা শেষ হলে বাঁচি। সো ফাইনালি আমাদের কাজ শেষ, আজকের মতো প্যাক আপ, আর এখন আমরা সোজা যাব আমাদের হোটেলে। আমি আমার ড্রেসও চেঞ্জ করিনি, বিকজ হোটেলে গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে কিন্তু আবার বেরিয়ে পড়তে হবে। তো আজকের মতো শ্যুট অ্যান্ড লোকেশন প্যাক আপ। হ্যালো, আমাদের আজকে প্ল্যাটফর্মের গল্প শোনাবো না, আমি গল্প শোনাবো। আমাদের শ্যুট শেষ হয়েছে 12:30টায়, দেন ওখান থেকে আমরা হোটেলে এসেছি, এসে খেয়েছি 1টা থেকে 2টোর মধ্যে, মেকআপ রিমুভ, তারপরে প্যাকিং সব করে ঠিক 2টোর সময় আবার হোটেল রুম ছেড়ে দিতে হয়েছে আমাদের।
ছেড়ে বেরিয়ে পড়েছি, বিকজ ওখান থেকে এনজেপি স্টেশন আসতে মিনিমাম 1.5 ঘন্টা লাগে। তো 1.5 ঘন্টায় আমরা পৌঁছে গেছি। 4টে পৌঁছেছি, আমাদের 5:30টায় ট্রেন। আমরা এখন প্ল্যাটফর্মে বসেছি, অলমোস্ট এখন 5টা বাজতে চললো। তো এরপরে ট্রেনে উঠবো, যাবো। মানে আমি আমার লাইফের সব থেকে হ্যাকটিক ডে আমি লাস্ট 2 দিন থেকে আমি আজকে দেখলাম। আমার তার আগে এখানে আসার আগের দিনও শ্যুট ছিল, ফুল হ্যাকটিক। আর তার মধ্যে আসার পর থেকে 5টা মিনিট আমি বসেছি। আমার লাইফে এরকম হয়নি যে আমি কাজে এসে 5টা মিনিটও আমি বসতে পারি। মানে আমি ফ্লাইট থেকে নামার পর থেকেই শুরু পাই বসে বসে তো বলেছি। আমার এটা মানে এটা আমার মনে থাকবে, আমি 5টা মিনিট বসার জন্য পাইনি। আর শুটে গিয়ে তো ছেড়েই দাও, সেখানে তো হয়ই নি। সো ওভারঅল মিলিয়ে আর পারছি না। এরপরে ট্রেনে উঠতে চাই, দিয়েও তারপরে সকাল হয়ে যাবে, কেউ আর ঘুমাতে দেবে না, সবাই উঠে 7টা-8টার মধ্যে ব্রেকফাস্ট দিয়ে দেবে। সো ঘুম আমার হবে না, আমি বাড়ি গিয়ে শান্তিতে ঘুমাবো। আমাদের কোনো ওই আর কি, চলো। আমাদের ট্রেন কিন্তু 5টার মধ্যেই ঢুকিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। বাট আজকে সারাদিন এত হেক্টিক গেছে, তারপরেও কিন্তু ভালো লাগছে একটাই কারণে, কারণ কাজটা ভীষণ ভালোভাবে আমরা করেছি। খুব সুন্দর করে আমাদের কাজের ফুটেজ উঠেছে, বেরিয়ে গেছে। আর এটার আউটপুটটাও ভীষণ ভালো এসছে। আমি আমার নেক্সট ভিডিওতে কিন্তু এই পুরো ভিডিও অ্যালবামটা ছাড়বো, রিলিজ করব। তোমরা সেটা অলরেডি পেয়ে যাবে ইউটিউবে, বাট আমি এখন বলবো না, আমার চ্যানেলে চোখ রাখো, ঠিক দেখতে পাবে। সো ট্রেনে উঠে গেছি, আর বললাম না ঘুমানোর সময় নেই। সকাল হতে না হতেই ব্রেকফাস্ট চলে আসে। সো সবার আগে কিন্তু টি চলে এসছে, চা, বিস্কিট। এরপরে ব্রেকফাস্টে ব্রেড দিয়েছিল, তার সাথে ডিমের অমলেট আর একটা ম্যাঙ্গো, ওই ফ্রুটি কাইন্ড অফ। যেহেতু সকালের ট্রেন ছিল তাই স্লিপার কামরা করা হয়নি, বসেই যেতে হচ্ছে। আর স্লিপার কামরা করেও লাভ হতো না, সবাই উঠেই থাকতো, বসেই যেতে হতো। আর এই বসার মধ্যে না ঘুম আসে না। সকালবেলা এমনিতেও সকাল থেকে একবার চা, একবার ব্রেকফাস্ট, এত লোকের গ্যাঞ্জাম, তার মধ্যে ঘুম তো হচ্ছেই না। আই জাস্ট ওয়েটিং কি কখন বাড়ি যাব, গিয়ে বিছানায় শোবো আর শেষ আমি ওখানেই। দেখতে দেখতে লাঞ্চ টাইম হয়ে গেছে। আর শতাব্দী এক্সপ্রেসে কীরকম লাঞ্চ দেয় আমি তোমাদের দেখাচ্ছি। ফার্স্টেই আমি খুললাম, সেটা হচ্ছে ডালের প্যাকেট। আর তারপরে চিকেন ছিল, রাইস ছিল, আর এক রকমের সবজি ছিল, তার সাথে টক দই আর আইসক্রিম। সব থেকে ভালো জিনিস হচ্ছে আইসক্রিম। আমি আইসক্রিম ভীষণ ভালোবাসি, আর এর মধ্যে আইসক্রিমটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি। তবে খাবার দাবার ঠিকঠাক ছিল, খুব একটা খারাপও খেতে ছিল না, আবার খুব একটা, হ্যাঁ ট্রেনের খাবার সেই হিসাবে যথেষ্ট ভালোই ছিল। আমি আগে কিছু করতাম না, সোশ্যালি থাকতাম না, লোকের তাতেও প্রবলেম ছিল। এখন একটু মাঝে সবার ইনফ্লুয়েন্সে আমি ব্লগ করা শুরু করেছি, তাতেও এই লোকটার প্রবলেম। কিসের প্রবলেম ভাই? আমি ব্লগার না, আমি কাজ করি, সেইগুলো আমি ছাড়ি। বললে আবার এমন ভাবে বললো যেন আমি একে ব্লগিং করে পাগল, মাথা খারাপ করে দিয়েছি। ফাইনালি আমরা হাওড়া আসছি। আমরা ফাইনালি এত জার্নি করে, এত কাজ করে বাড়ি ফিরছি। ও টাটা বলে দিয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যেহেতু ও টাটা বলে দিয়েছে, আমরাও টাটা বলে দিই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই।